আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে যে অষ্টম শ্রেণীর রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 245 পাতাতে যে 2 নম্বর স্কুল রয়েছে সেখানে অষ্টম শ্রেণীর ফার্স্ট সাবজেক্টিভ পরীক্ষার ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি এখান থেকে তোমাদের প্রশ্নের উত্তরগুলো সব বলে দেব এবং সেই সঙ্গে তোমরা তোমাদের যে ইতিহাস বই অর্থাৎ টেক্সট বই রয়েছে সেখানে কত পাতাতে পাচ্ছ সেটাও দেখিয়ে দেব এবং রায় মার্টিনের বই থেকেও উত্তরগুলো দেখিয়ে দেব। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগের দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন, 76-এর মন্বন্তর হয়েছিল। এটা উত্তর হয়ে যাবে এটা 1176 বঙ্গাব্দে। এই উত্তরটা তোমরা পেয়ে যাবে তোমাদের ইতিহাস বইয়ের 26 পাতাতে। 2 নম্বর প্রশ্ন, স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন। এটা উত্তর হয়ে যাবে সি, এটা নিজাম। এই উত্তরটা তোমরা তোমাদের 29 পাতাতে পেয়ে যাচ্ছ। চলে যাই আমরা পরের প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে, সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন। এটা উত্তর হয়ে যাবে বি, এটা লর্ড ডালহৌসি। এই উত্তরটা তোমরা তোমাদের বইয়ে 28 পাতাতে পেয়ে যাচ্ছ। এবার আমরা চলে আসি 2 দাগের, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখো, পলাশীর লুণ্ঠন কাকে বলে। এই উত্তরটা তোমরা তোমাদের টেক্সট বইতে পেয়ে যাচ্ছ। এই দেখো 23 পাতাতে পেয়ে যাচ্ছ। পলাশী যুদ্ধের পর সিরাজের কলকাতা আক্রমণের অজুহাতে 1,77,00,000 টাকা ক্ষতিপূরণ নেয় কোম্পানি। তার ওপরে ক্লাইভ সহ কোম্পানির উঁচু পদাধিকারীরা মির্জাফরের থেকে প্রচুর সম্পদ ব্যক্তিগতভাবে পেয়েছিলেন। সব মিলিয়ে পলাশী যুদ্ধের পরে পরে প্রায় 3 কোটি টাকার সম্পদ মির্জাফরের থেকে আলাদা করে ব্রিটিশ কোম্পানি। কোম্পানির তরফে এই অর্থ আত্মসাৎকে বলা হয় পলাশীর লুণ্ঠন। আচ্ছা, এটা রায় মার্টিন থেকেও আমি তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো পলাশীর লুণ্ঠন। চলে যাব পরের প্রশ্ন। দেখো, কে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এটা হবে স্যার উইলিয়াম জোন্স। এই উত্তরটা তোমাদের ইতিহাস বইতে তোমরা 44 পাতাতে পেয়ে যাচ্ছ। এবার চলে আসি আমরা 3 দাগের প্রশ্ন। নিচের প্রশ্নের 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি। দেখো প্রথম প্রশ্ন দেখো, উডের ডেসপ্যাচের 2টি সুপারিশ লেখো। এই উত্তরটা তোমরা তোমাদের যে ইতিহাস বই আছে তার 46 পাতাতে পেয়ে যাচ্ছ। উডের ডেসপ্যাচ। এখানে তোমাকে 2টো সুপারিশ লিখতে বলা হয়েছে। দেখো, 1854 খ্রিস্টাব্দের জুলাই মাসে বোর্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস উডের নেতৃত্বে শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করা হয়। তাকে উডের ডেসপ্যাচ বা উডের প্রতিবেদন বলা হয়। সেই ডেসপ্যাচে সরকারকে প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি পাশ্চাত্য শিক্ষা বিস্তারের মাধ্যম হিসেবে ইংরেজি ও ভারতীয় 2 প্রকার ভাষা চর্চার কথা বলা হয়েছিল। সেই মোতাবেক ঔপনিবেশিক সরকারের তরফে কয়েকটি উদ্যোগ গ্রহণ করা হয়। 1857 খ্রিস্টাব্দে 3টি প্রেসিডেন্সি, 3টি বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছিল। উচ্চ বিদ্যালয়ের সংখ্যাও আগের থেকে বাড়ানো হয়। তাছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে অনেকগুলি প্রাথমিক বিদ্যালয় খোলা হয়। এই উত্তরটা আমি তোমাদের একটু রায় মার্টিনের বই থেকেও দেখিয়ে দিই। এখানে তোমাকে বলা হয়েছে 2টি সুপারিশ উল্লেখ করতে। তোমার পছন্দ মতো তুমি যে কোনো 2টি সুপারিশ লিখে দিও। আবার একবার দেখিয়ে দিই আমি। 2টি সুপারিশের কথা বলা হয়েছে, তোমার পছন্দ মতো যে কোনো 2টো সুপারিশ এখান থেকে তুমি লিখে দিও। এবার চলে আসি পরের প্রশ্নে। দেখো 2 নম্বর প্রশ্ন, আলীনগরের সন্ধির ফল কি হয়েছিল। আচ্ছা, এই উত্তরটা তোমাদের টেক্সট বইতে একটু দেখে নাও। 23 পাতাতে রয়েছে। দেখো, আলীনগরের সন্ধির ফলে ব্রিটিশ কোম্পানি তার বাণিজ্যিক অধিকারগুলি ফিরে পায়। নবাব ব্রিটিশ কোম্পানিকে ক্ষতিপূরণ দেয়। তাছাড়া কলকাতায় নিজের দুর্গ তৈরি করা শুরু করে ব্রিটিশ কোম্পানি। এমনকি নিজেদের শিক্ষা ব্যাকেটে দেবে মুদ্রা তৈরি করার ক্ষমতাও তারা পায়। বাস্তবে আলীনগরের সন্ধি বাংলার নবাবের পক্ষে অসম্মানের ও ব্রিটিশ কোম্পানির পক্ষে সুবিধাজনক হয়েছিল। ক্রমে ব্রিটিশ কোম্পানির সিরাজ বিরোধী অবস্থান স্পষ্ট হয়ে উঠতে থাকে।
এই উত্তরটা একটু রায়মার্টিনের বই থেকেও দেখিয়ে দিই আমি, দেখো এই যে রায়মার্টিনের বইতেও রয়েছে। এবার চলে আসি 4 দাগের, বলা হয়েছে দেখো নিচের প্রশ্নগুলি 4-5টি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, ফারুকশিয়ারের ফরমানে কি বলা হয়েছিল? আচ্ছা, এই উত্তরটা তোমরা তোমাদের যে ইতিহাস বই আছে তার 19 পাতাতে পেয়ে যাচ্ছ, একটু দেখে নাও। ফারুকশিয়ারের ফরমান দেখো 1717 খ্রিস্টাব্দে দিল্লির মোগল সম্রাট ফারুকশিয়ার একটি আদেশ বা ফরমান জারি করেছিলেন। সেই ফরমান মোতাবেক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলাদেশে কতগুলি বিশেষ বাণিজ্যিক অধিকার দেওয়া হয়েছিল, যেমন ব্রিটিশ কোম্পানি বছরে মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলায় বাণিজ্য করতে পারবে, কিন্তু তার জন্য কোম্পানিকে কোনো শুল্ক দিতে হবে না। ব্রিটিশ কোম্পানি কলকাতার কাছাকাছি অঞ্চলে 38টি গ্রামে জমিদারি কিনতে পারবে। কোম্পানির পণ্য কেউ চুরি করলে তাকে বাংলার নবাব শাস্তি দেবেন ও কোম্পানিকে ক্ষতিপূরণ দেবেন। কোম্পানি জাহাজের সঙ্গে অনুমতিপত্র থাকলেই সেই জাহাজ অবাধে বাণিজ্য করতে পারবে। তাছাড়া বাংলার নবাবের মুর্শিদাবাদ টাকশাল প্রয়োজন মতো কোম্পানি ব্যবহার করতে পারবে। এই উত্তরটা একটু রায়মার্টিন থেকেও তোমাদের দেখিয়ে দিই। এবার চলে আসি আমরা 4 দাগের প্রশ্নে 2 প্রশ্নটা দেখো। 4 দাগের 2 প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো? এই উত্তরটা তোমরা তোমাদের টেক্সট বইতে 25 এবং 26 পাতাতে পেয়ে যাচ্ছ। দ্বৈত শাসন ব্যবস্থা এই যে 25 পাতা আর এই যে 26 পাতাতে পেয়ে যাচ্ছ। আর এটা একটু রায়মার্টিন থেকে আমি দেখিয়ে দিই। দেখেন, ব্যবস্থা 1765 খ্রিস্টাব্দে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ব্রিটিশ কোম্পানি সুবা বাংলার দেওয়ানি অধিকার লাভ করে। এর ফলে বাংলার 2 জন শাসকের শাসন কায়েম হয়, আর এই ব্যবস্থাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। দ্বৈত শাসনের একদিকে ছিল বাংলার নবাব এবং অপরদিকে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। নবাবের ক্ষমতা, দ্বৈত শাসন ব্যবস্থায় নবাবের হাতে ছিল রাজনৈতিক ও নিজামত বা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, আর কোম্পানির ক্ষমতায় লিখবে যে দ্বৈত শাসন ব্যবস্থায় কোম্পানির হাতে ছিল অর্থনৈতিক কর্তৃত্ব, রাজস্ব আদায়ের দায়িত্ব। বাস্তবে নবাবের হাতে ছিল ক্ষমতাহীন দায়িত্ব এবং কোম্পানির হাতে ছিল দায়িত্বহীন ক্ষমতা। 5 দাগে বলেছে নিচের প্রশ্নের 8-10টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি। প্রথম প্রশ্ন দেখো, পলাশীর যুদ্ধের কারণগুলি লেখো। এই উত্তরটা তোমরা তোমাদের যে ইতিহাস বই আছে তার 21, 22 এবং 23 এই 3টি পাতাতে পেয়ে যাবে। তোমাদের ইতিহাস বইয়ের 21, 22 এবং 23 পাতাতে। রায়মার্টিন থেকেও একটু দেখে নাও। লিখবে যে 1757 খ্রিস্টাব্দে পলাশী প্রান্তরে বাংলার নবাব সিরাজউদ্দৌলা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যে যুদ্ধ হয়েছিল তা ইতিহাসে পলাশী যুদ্ধ নামে পরিচিত। বাংলার নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর তার কনিষ্ঠা কন্যা আমিনা বেগমের পুত্র সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন। নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বিভিন্ন কারণে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কের অবনতি ঘটেছিল এবং এই বিবাদের পরিণতি হিসেবেই পলাশী যুদ্ধ হয়েছিল। এরপর লিখবে পলাশী যুদ্ধের কারণ। 1 নম্বর পয়েন্টে, ইংরেজ কোম্পানির ষড়যন্ত্র। সিরাজউদ্দৌলা যখন বাংলার নবাব হন তখন তার আত্মীয় স্বজনেরা তার বিরোধিতা করেছিলেন, আর সুযোগ বুঝে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজ বিরোধী ঘসেটি বেগম ও শৌকত জংয়ের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হন। সিরাজউদ্দৌলা এই ষড়যন্ত্রের কথা জানতে পেরে ইংরেজ কোম্পানিকে উচিত শিক্ষা দিতে চেয়েছিলেন। 2 নম্বরে লেখো দুর্গ নির্মাণ সংক্রান্ত বিরোধ। বাংলায় ইংরেজ ও ফরাসি কোম্পানি দুর্গ নির্মাণ করে তাদের ক্ষমতা বৃদ্ধি করতে চেয়েছিলেন। নবাব সিরাজউদ্দৌলা এই বিদেশি কোম্পানিগুলিকে দুর্গ নির্মাণ বন্ধের নির্দেশ দিলে নবাবের নির্দেশ ফরাসিরা মেনে নেয়, কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তা অগ্রাহ্য করে। এর ফলে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কের অবনতি ঘটে। 3 নম্বরে লেখো দস্তকের অপব্যবহার। সর্বোপরি ইংরেজদের সঙ্গে নবাবের সম্পর্কে চূড়ান্ত অবনতি ঘটে। দস্তকের অপব্যবহারকে কেন্দ্র করে মোগল সম্রাট ফারুকশিয়ারের ফরমান অনুযায়ী শুধুমাত্র কোম্পানি দস্তক অর্থাৎ বিনা শুল্কে বাণিজ্যে ছাড়পত্র পেয়েছিল, কোম্পানির কর্মচারীরা নয়। কিন্তু কোম্পানির কর্মচারীরা এই সুযোগের অপব্যবহার করতে শুরু করলে সিরাজ ইংরেজদের ওপর ক্রুদ্ধ হন। 4 নম্বরে লেখো কৃষ্ণদাস প্রত্যর্পণ সংক্রান্ত বিরোধ। ঘসেটি বেগমের প্রিয় পাত্র ঢাকার দেওয়ান রাজবল্লভের বিরুদ্ধে নবাবী তহবিল তছরূপের অভিযোগ ছিল। নবাব সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদে এসে তাকে হিসাবপত্র দেখানোর নির্দেশ দেন। তখন দেওয়ান রাজবল্লভ তার পুত্র কৃষ্ণদাসকে প্রচুর ধন সম্পদ সহ কলকাতায় ইংরেজদের কুঠিতে পাঠিয়ে দেন। নবাব বারবার কৃষ্ণদাসকে প্রত্যর্পণ করার নির্দেশ দিলেও ইংরেজরা নবাবের নির্দেশ অগ্রাহ্য করে।
5 নম্বর পয়েন্ট হচ্ছে নবাবের দূতকে অপমান। নবাবের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্গ নির্মাণ, কৃষ্ণদাস প্রত্যর্পণ সংক্রান্ত বিরোধের মীমাংসার জন্য নবাব নারায়ণ দাসকে দূত হিসেবে কলকাতায় পাঠান। ইংরেজরা নারায়ণ দাসকে অপমান করলে নবাব ইংরেজদের প্রতি ক্রুদ্ধ হন। এরপর 6 নম্বর পয়েন্ট লেখো নবাবের প্রতি ইংরেজ কোম্পানির অপমানজনক আচরণ। নবাব সিরাজউদ্দৌলা বাংলার মসনদে বসার পর প্রচলিত রীতি অনুযায়ী ফরাসি, ওলন্দাজ প্রমুখ বিদেশি বণিকরা প্রত্যেকেই তাকে অভিনন্দন জানায়। তারা প্রথা মেনে উপঢৌকন পাঠালেও ইংরেজরা ছিল এই ব্যতিক্রম। ফলে ইংরেজ কোম্পানির এই অপমানজনক ব্যবহার সিরাজকে ক্রুদ্ধ করে তোলে। এরপর লিখবে আলীনগরের সন্ধিভঙ্গ। এরপর নবাব সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ ও দখল করেন। কলকাতার নাম রাখেন আলীনগর। এই সংবাদে রবার্ট ক্লাইভ ও ওয়াটসন মাদ্রাজ থেকে এসে কলকাতা পুনর্দখল করেন। যুদ্ধ না হয়ে দুপক্ষে আলীনগরের সন্ধি হয় ব্র্যাকেটে 1757 খ্রিস্টাব্দে 9 ফেব্রুয়ারি। এর একটি শর্ত ছিল, নবাব ফরাসিদের সাহায্য করবেন না, কিন্তু চন্দননগরের ফরাসিরা মুর্শিদাবাদে আশ্রয় লাভ করে। ক্লাইভ তখন সন্ধিভঙ্গের অপরাধে নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। অতঃপর ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মির্জাফরের সঙ্গে ষড়যন্ত্র করে এবং 1757 খ্রিস্টাব্দে 23 জুন পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলাকে চূড়ান্তভাবে পরাজিত করে। এরপর আমরা চলে যাব পরের প্রশ্নে। 2 নম্বরে অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে লেখো। আচ্ছা, এই অধীনতামূলক মিত্রতা নীতি তোমরা তোমাদের টেক্সট বইয়ে 24 পাতা এবং 25 পাতাতে পেয়ে যাচ্ছ। 24 পাতা এবং 25 পাতায় পেয়ে যাচ্ছ। আর আমি একটু রায়মার্টিন থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, বাংলার গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি 1798 খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন। ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার ঘটানোর লক্ষ্যে তিনি এই নীতির শর্ত মেনে নেওয়ার জন্য দেশীয় রাজাদের উপর চাপ সৃষ্টি করেন। লিখবে শর্তাবলী। এই নীতির শর্তগুলি হলো নিম্নরূপ। 1 নম্বরে অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণকারী রাজ্যকে অভ্যন্তরীণ বিপদ ও বৈদেশিক আক্রমণ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রক্ষা করবে। 2 নম্বর হচ্ছে ইংরেজ সেনাবাহিনীর ব্যয়ভার মিত্রতা নীতি গ্রহণকারী রাজ্যকেই বহন করতে হবে। 3 নম্বরে ক্ষুদ্র রাজ্যগুলিকে সেনাবাহিনীর ব্যয়ের জন্য জমির পরিবর্তে কোম্পানিকে নগদ অর্থ দিতে হবে। 4 নম্বরে মিত্রতায় আবদ্ধ রাজ্যগুলি কোম্পানির অনুমতি ব্যতীত কোনো ইউরোপীয়কে সেনাবাহিনীতে নিয়োগ করতে পারবে না ইত্যাদি। এবার মিত্রতা নীতি গ্রহণকারী রাজ্য অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম গ্রহণ করেছিলেন নিজাম শাসিত হায়দ্রাবাদ রাজ্য, ব্র্যাকেটে দেবে 1798 খ্রিস্টাব্দ। এছাড়া অযোধ্যা, কর্ণাটক, তাঞ্জোর, সুরাট ইত্যাদি রাজ্য ব্রিটিশদের অধিকারভুক্ত হয়। অধীনতামূলক মিত্রতা নীতির ফলে ভারতে ইংরেজ কোম্পানির শক্তি ও সম্পদ বৃদ্ধি পায়। এরপর আমরা 3 নম্বর প্রশ্ন চলে আসি। বক্সারের যুদ্ধের পটভূমি আলোচনা করো। এই উত্তরটা তোমরা তোমাদের যে ইতিহাস বই আছে তার 28 এবং 29 পাতাতে পেয়ে যাচ্ছ। 28 পাতা এবং 29 পাতাতে পেয়ে যাচ্ছ। তবু আমি তোমাদের একটু রায়মার্টিনের বই থেকে দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। দেখো, লিখবে যে বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে। এই যুদ্ধ হয়েছিল বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনীর সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পূর্ববর্তী নবাব মির্জাফরকে সরিয়ে মীর কাসিমকে বাংলা সিংহাসনে বসায়, কিন্তু সিংহাসনে আরোহণের পর মীর কাসিম স্বাধীনভাবে রাজত্ব চালনা করতে চাইলে ইংরেজদের সঙ্গে তার বিরোধ বাধে। বক্সারের যুদ্ধের কারণে প্রথমে লিখবে রাজনৈতিক কারণ। 1 নম্বরে মুঙ্গেরে রাজধানী স্থানান্তর। সিংহাসনে আরোহণের পর মীর কাসিম স্বাধীনভাবে রাজত্ব করার জন্য রাজধানী স্থানান্তরিত করেন মুঙ্গেরে। বাংলার রাজধানী মুর্শিদাবাদ ছিল ইংরেজ প্রভাবিত, তাই তিনি রাজধানী স্থানান্তরের পরিকল্পনা করেছিলেন। 2 নম্বরে বৈধ ফরমান লাভ। মীর কাসিম ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্র করে অবৈধভাবে বাংলা সিংহাসন লাভ করেন। তিনি নিজেকে বৈধ নবাব হিসেবে প্রতিষ্ঠা করার জন্য বার্ষিক 26 লক্ষ টাকা রাজস্ব প্রদানের অঙ্গীকার করে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের ফরমান নিয়েছিলেন। আর এই ব্যবস্থা ইংরেজরা মেনে নিতে পারেনি। এরপর সামরিক কারণ। 1 নম্বরে লিখবে ইউরোপীয় রণকৌশল গ্রহণ। নবাব মীর কাসিম চিরাচরিত রণকৌশলের পরিবর্তে উন্নত ইউরোপীয় ধাঁচায় সেনাবাহিনীকে মজবুত করতে চেয়েছিলেন। এর জন্য তিনি আর্মেনীয় গ্রেগরিকে প্রধান সেনাপতি, ফরাসি সমরুকে এবং আর্মেনীয় মার্কারকে সহ সেনাপতি পদে নিযুক্ত করেছিলেন। 2 নম্বরে আগ্নেয়াস্ত্র নির্মাণের কারখানা প্রতিষ্ঠা। মীর কাসিম উপলব্ধি করেছিলেন তার সেনাবাহিনীর অন্যতম দুর্বলতার কারণ উন্নত আগ্নেয়াস্ত্রের অভাব, আর এই অসুবিধা দূর করার জন্য তিনি
মুঙ্গিরি কামান দুর্গ গোলা বারুদের কারখানা গড়ে তুলেছিলেন। বলা বাহুল্য মীর কাসিমের এই কার্যকলাপ ইংরেজরা সহ্য করেনি। এরপর লিখবে অর্থনৈতিক কারণে। 1 নম্বরে আর্থিক সমস্যা। চুক্তি মতো নবাব বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রাম জেলার রাজস্ব ইংরেজদের দিয়ে নিয়ন্ত্রণ মুক্ত হন। 2 নম্বরে এরপর তিনি 13% ভূমি রাজস্ব এবং শেষ ও আবওয়া বৃদ্ধি করেন। 3 নম্বরে হিসাব পরীক্ষা করে অর্থ তছরূপকারী রাজস্ব কর্মীদের জরিমানা করেন। 4 নম্বরে আলীবর্দী ও মির্জাফরের পরিবারের সঞ্চিত অর্থ বাজেয়াপ্ত করেন। 5 জগৎ শেঠ পরিবারের কাছ থেকে প্রচুর অর্থ আদায় করেন। এর ফলে নবাবের আর্থিক সচ্ছলতা এলেও ইংরেজদের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়। 2 হচ্ছে দেশীয় বণিকদের শুল্ক প্রত্যাহার। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1717 খ্রিস্টাব্দে মোগল সম্রাট ফারুক শাহের কাছ থেকে বিনা শুল্কে বাণিজ্যের অধিকার লাভ করে, কিন্তু কোম্পানির কর্মচারীরা ব্যক্তিগত ব্যবসাতে এই ফরমানের অপব্যবহার করতে থাকে। এতে নবাব ও দেশীয় বণিকগণ ক্ষতিগ্রস্ত হন। এমতাবস্থায় নবাব দেশীয় বণিকদের শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। ফলে ইংরেজদের সঙ্গে তার বিরোধ চরম আকার ধারণ করে। আর এই সমস্ত মিলিত ঘটনার পরিণামেই 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়। এবার আমরা চলে আসি 4 নম্বর প্রশ্নতে। দেখো শেষ প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের অবদান কী ছিল? চলো আমরা একটু টাইম মার্টিন থেকে উত্তরটা দেখে নিই। দেখবে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে শাসন প্রতিষ্ঠার সূচনায় রাজ্য বিস্তার ও শাসনতান্ত্রিক কাঠামো নির্মাণে বেশি মনোযোগী হয়েছিল। তাই শিক্ষাক্ষেত্রে তাদের দৃষ্টি পড়েছিল বিলম্বে। ভারতে সরকারিভাবে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তিত হয় লর্ড বেন্টিংয়ের আমলে 1835 খ্রিস্টাব্দে। তারপর লিখবে 19 শতকে ভারতে পাশ্চাত্য শিক্ষা। ভারতের সরকারি প্রচেষ্টায় পাশ্চাত্য শিক্ষার প্রবর্তনের পূর্বে বেসরকারি উদ্যোগে পাশ্চাত্য শিক্ষার ভিত্তি রচিত হয় খ্রিস্টান মিশনারিদের উদ্যোগে। এরপর লিখবে খ্রিস্টান মিশনারিদের প্রচেষ্টা। খ্রিস্টান মিশনারিগণ পাশ্চাত্য শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1 নম্বরে ব্যাপটিস্ট মিশনারি উইলিয়াম কেরি মার্চম্যান ও উইলিয়াম ওয়ার্ডস শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন। ব্যাপটিস্ট মিশন 1818 খ্রিস্টাব্দে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করে, তৈরি হয় শ্রীরামপুর ছাপাখানাও। এরপর 2 নম্বরে বিশপ মিডলটন শিবপুরে বিশপস কলেজ প্রতিষ্ঠা করেন। 3 নম্বরে স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাফ 1830 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠা করেন জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন, যা বর্তমানে স্কটিশ চার্চ কলেজ নামে পরিচিত। তিনি অনেকগুলি মিশনারি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। এরপর 4 নম্বরে লন্ডন মিশনারি সোসাইটি বহু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। 5 নম্বরে তাছাড়া বোম্বাইয়ের উইলসন কলেজ ব্র্যাকেটে 1832 খ্রিস্টাব্দে মাতাদের খ্রিস্টান কলেজ ব্র্যাকেটে 1837 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা ছিল। এদের উল্লেখযোগ্য কর্তৃত্ব। এইভাবে মিশনারিদের উদ্যোগে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে। তাহলে আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে যে রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 245 পাতায় যে 2 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজ উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। আর তোমরা সকলে খুব ভালো থেকো।